প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠে তোমাদের স্বাগতম। আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ, তোমাদের সাথে আছি। পাঠ পরিচিতি, বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা, দ্বিতীয় পত্র। দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, 1000 টাকার নোট, উপরে বাংলাদেশ ব্যাংক লেখা, গভর্নরের স্বাক্ষর। 500 টাকার একটা নোট, এটা উপরে বাংলাদেশ ব্যাংক লেখা, গভর্নরের স্বাক্ষর। 100 টাকার একটি নোট, বাংলাদেশ লেখা, গভর্নরের স্বাক্ষর। 50 টাকার নোট, এটাও বাংলাদেশ ব্যাংক লেখা, গভর্নরের স্বাক্ষর। তাহলে আমরা এগুলা দ্বারা কি অনুমান করতে পারছি? অনুমান করতে পারছি এগুলো হচ্ছে অর্থ, এই সবগুলাই হচ্ছে ব্যাংক নোট, সবগুলোর উপরেই বাংলাদেশ ব্যাংক লেখা। তাহলে এগুলো হচ্ছে ব্যাংক নোট। নোট দুই প্রকার, একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলো হচ্ছে সরকারি, এইগুলোতে দেখবা অর্থ সচিবের স্বাক্ষর, উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর এটাতে বাংলাদেশ ব্যাংক, গভর্নরের স্বাক্ষর। পাঠ ঘোষণা করছি। আজকের পাঠের বিষয় কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। শিকন ফল। পাঠ শেষে তোমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানবে। কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা সম্পর্কে জানবে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে জানবে। কেন্দ্রীয় ব্যাংকের শাখা সম্পর্কে জানবে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানবে। দেখো একটা পিকচার, বাংলাদেশ ব্যাংক লেখা। পিকচারটাতে কি অনুমান করা যাচ্ছে? শাপলা ফুল, তার মানে বাংলাদেশ ব্যাংকের কার্যালয় এখানে। হ্যাঁ, ঠিকই, এটা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়। এটা ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে। দেখো, যে ব্যাংক দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে, দেশে মুদ্রা প্রচলন করে এবং সরকারের আর্থিক প্রতিনিধি ও পরামর্শদাতা হিসাবে কাজ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের একটা সংজ্ঞা পেলাম। একটু আগেই পিকচারটা দেখলাম, এই পিকচারটা বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় ব্যাংকের একটা ছবি, প্রধান কার্যালয় যেটা ঢাকার মতিঝিলে অবস্থিত। আমরা একটা শাপলা ফুলের ছবিও দেখতে পেয়েছিলাম, শাপলা ফুলের ছবিটা, অর্থাৎ এটা শাপলা চত্বরে। দেখো, কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা মুদ্রা বাজারে শীর্ষে অবস্থান করে এবং দেশের ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, সেটা পরিচালনা করে। উপরে আমি বলেছিলাম আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে, মুদ্রা প্রচলন করে, সরকারের আর্থিক প্রতিনিধি ও পরামর্শদাতা হিসেবে কাজ করে। এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান, যা দেশে নোট প্রচলনে একচেটিয়া অধিকার ভোগ করে।
ডিকক ওনার মতে উনি একটা সংজ্ঞা দিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হলো জনস্বার্থে কাজ করে দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন নয়। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, জনস্বার্থে জনকল্যাণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য। অধ্যাপক আর পি কেন্ট বলেন, কেন্দ্রীয় ব্যাংক হলো সার্বিক জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে আর্থিক প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং পিরামিডের শীর্ষে অবস্থান করে অন্য সব ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং দেশের কল্যাণে মুদ্রা প্রচলন, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীটাই বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী। বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক কর্তৃপক্ষ হিসেবে দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972 এর 7 এ ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যাবলীসমূহ হচ্ছে মুদ্রানীতি ও ঋণ নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন, ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ এবং দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়ন, দেশের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা, মুদ্রা ধাতব ও কাগজে মুদ্রা ইস্যু করা, পরিশোধ ব্যবস্থার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান, টাকা পাচার মানি লন্ডারিং প্রতিরোধ করে কেন্দ্রীয় ব্যাংক, ঋণের তথ্য সংগ্রহ করা, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা, আমানত বীমা প্রকল্প পরিচালনা করা। এই কার্যাবলীগুলো কেন্দ্রীয় ব্যাংক সাধারণত করে থাকে। দেখো, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় সহ আরো 10টি শাখা কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত। তার আরো শাখা কার্যালয় আছে, মতিঝিলে আছে, সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের কার্যালয় আছে, বগুড়ায় আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, বরিশালে আছে, খুলনায় আছে, সিলেট আছে, রংপুর আছে এবং ময়মনসিংহে আছে। তাহলে দেখো, 10টা কার্যালয় বাংলাদেশ ব্যাংকের আছে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার মিরপুরে অবস্থিত। বাংলাদেশ ব্যাংকের বিশেষ কতগুলো উদ্দেশ্য রয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রতিষ্ঠান হিসেবে নিম্নে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যসমূহ তুলে ধরা হলো। 1 নম্বর, দেশের মুদ্রা সরবরাহ নিশ্চিত করা। 2 নম্বর, অর্থ ঋণ কাটানোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় মুদ্রা সংরক্ষণ। অর্থ রাজস্ব সম্পর্কিত নীতিমালা প্রণয়নে সহায়তা করা এবং দেশে প্রকৃত একটি বিল বাজার গঠন করা। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতাকে ঋণ নিয়ন্ত্রণ বোঝায়। অর্থাৎ এটি এমন একটি কৌশল, অর্থাৎ আমরা ঋণ নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ সম্পর্কে এখন আলোচনা করছি। অর্থাৎ এটি এমন এক কৌশল যা প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে ঋণের পরিমাণ কাম্য পর্যায়ে সীমিত রাখে। এ ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের একার। নিম্নোক্ত উদ্দেশ্যে সাধারণত ঋণ নিয়ন্ত্রণ করা হয়: বিনিময় হারে স্থিতিশীলতা আনয়ন, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা সাধারণ মানুষের অনুকূলে রাখা,
কর্মসংস্থানের সুযোগ দান ও দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন ও মুদ্রাস্ফীতি রোধ। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকে। নিম্নে সেগুলো তুলে ধরা হলো: পরিমাণগত বা সাধারণ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ক নম্বর ব্যাংক হারের পরিবর্তন। খ নম্বর খোলা বাজার নীতি ও রিজার্ভ অনুপাতের হ্রাস বৃদ্ধি। গুণগত বা বিচারমূলক পদ্ধতি। প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, নৈতিক চাপ ও প্রচার, বিনিময় নিয়ন্ত্রণ ও বাছাই করা ঋণ নিয়ন্ত্রণ। এই কৌশলগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এখন একটি ডাক তোমাদেরকে দিচ্ছি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে ঋণের প্রবাহ নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংকটি আর্থিক বাজার থেকে আগের তুলনায় অধিক পরিমাণে বেসরকারি বন্ড ও সিকিউরিটি ক্রয় করার সিদ্ধান্ত নেয়। এতে ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে সফলতা লাভ করে। তাছাড়া বর্তমানে প্রতি ৫০০ টাকার সম্পদ জামানতের বিপরীতে ৪৮০ টাকার ঋণ প্রদান করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, যা আগে ছিল ৪৬০। ক নম্বরে কেন্দ্রীয় ব্যাংক। খ নম্বর কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে প্রথমে কোন পদ্ধতি গ্রহণ করেছে তা ব্যাখ্যা করো। ঋণ প্রবাহে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় সিদ্ধান্তের প্রভাব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এখন এগুলোর উত্তর। কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত দেশের এক ও অনন্য প্রতিষ্ঠান, যা সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে কাজ করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। তারপর দেখো কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় কেন। একটি দেশের ব্যাংক ব্যবস্থা, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ এবং নোট ও মুদ্রা প্রচলনে কেন্দ্রীয় ব্যাংক মুখ্য ভূমিকা পালন করে। যে বাজারে ১ বছর বা তার কম মেয়াদের সিকিউরিটি ক্রয় বিক্রয় করা হয় তাকে মুদ্রাবাজার বলে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের সংগঠক, পরিচালক ও নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও স্থিতিশীলতা রক্ষার্থে বিভিন্ন ধরনের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে মুদ্রাবাজারের বিভিন্ন পক্ষকে সরবরাহ করে ও পরামর্শ প্রদান করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। গ নম্বরের উত্তরটা দেখো। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে খোলা বাজার নীতি গ্রহণ করেছে। যে নীতির আওতায় কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে বিভিন্ন ধরনের শেয়ার, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাজারে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাকে খোলা বাজার নীতি বলে। এ পদ্ধতিতে যদি মুদ্রাবাজারে ঋণের পরিমাণ বেড়ে যায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সিকিউরিটিজ বিক্রি করে। ফলে বাজার থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে যায়। এতে বাজারে অর্থের পরিমাণ হ্রাস পায়। আবার মুদ্রা বাজারে অর্থের পরিমাণ হ্রাস পেলে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বেসরকারি শেয়ার, বন্ড, বিল ক্রয় করে থাকে। এতে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং উদ্দীপকে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে ঋণের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য খোলা বাজার থেকে আগের তুলনায় অধিক পরিমাণে বেসরকারি বন্ড ও সিকিউরিটি ক্রয় করার সিদ্ধান্ত নেয়, যার ফলে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে। তাহলে বলা যায় এটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের খোলা বাজার নীতি।
গ নম্বরে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে কি নীতি গ্রহণ করেছে। এখন ঘ নম্বরের উত্তর দেখো, ঋণ প্রবাহে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় সিদ্ধান্তটি হলো জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন, যার প্রভাবে বাজারে ঋণের পরিমাণ বেড়ে যাবে। কি পরিমাণ মূল্যের জামানতের বিপরীতে কত টাকা ঋণ নেওয়া হবে সে বিষয়ে প্রয়োজনীয় নতুন নিয়ম নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। যে পদ্ধতিতে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের চেষ্টা করে তাকে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন বলে। এটি ঋণ নিয়ন্ত্রণের একটি গুণগত পদ্ধতি। এতে সরকার ঋণের পরিমাণ কমাতে চাইলে ঋণের বিপরীতে জামানত বেশি রাখবে, অর্থাৎ আগের চেয়ে বেশি জামানত রেখে কম টাকা ঋণ দিবে। অন্যদিকে সরকার ঋণের পরিমাণ বাড়াতে চাইলে ঋণের বিপরীতে জামানত কম রাখবে, অর্থাৎ আগের চেয়ে জামানত বেশি টাকা রেখে ঋণ দিবে। অর্থাৎ ডাকে কি চাওয়া হয়েছিল, 500 টাকার মধ্যে আগে অর্থাৎ তারা ঋণ দেয় 480 টাকা, যেটার আগের ছিল 460 টাকা। এখন ঋণ বেশি দিচ্ছে, অর্থাৎ ঋণ বেশি দেওয়াতে তারা কি নীতিটা গ্রহণ করেছে, এটাই তোমাদের কাছে জানতে চেয়েছিলাম ঘ নাম্বার। উদ্দীপকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে প্রতি 500 টাকা সম্পদ জামানতের বিপরীতে 480 টাকা ঋণ প্রদান করে। অর্থাৎ সম্পদ যদি 500 টাকা জামানত রাখে, ঋণ দেয় 480 টাকা। ঋণ প্রদান করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। ঋণটা প্রদান করে বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ আমরা যে ব্যাংক থেকে ঋণ আনতে পারি সেই ব্যাংকগুলো যা আগে ছিল 460 টাকা, অর্থাৎ আগের চেয়ে বেশি পরিমাণ ঋণ পাবে এখন গ্রাহক সমপরিমাণ টাকা সম্পদ জামানত হিসেবে। এর ফলে গ্রাহকের মধ্যে ঋণ গ্রহণের আগ্রহ বাড়বে, ফলে বাজারে সামগ্রিক ঋণের পরিমাণও বৃদ্ধি পাবে। এখন কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ে কারবার করে থাকে এবং দেশের উন্নয়নে উভয় ব্যাংকই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই দুই প্রকার ব্যাংকের প্রতিষ্ঠানের মর্যাদা, সংগঠন ও কার্যাবলীতে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। নিম্নে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের পার্থক্যগুলো তুলে ধরা হলো। গঠন। বাণিজ্যিক ব্যাংক দেশের কোম্পানি ও ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হয়ে থাকে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিশেষ আইনের মাধ্যমে গঠন করা হয়ে থাকে। উদ্দেশ্য। একেবারে নিরেট ভাষায় আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে ঋণের ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করা। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং ব্যবসা ও মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে সামগ্রিক স্বার্থে কাজ করে। আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট হতে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে থাকে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক জনগণের নিকট হতে কোনো আমানত গ্রহণ করে না। নিয়ন্ত্রণ। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। মালিকানা। বাণিজ্যিক ব্যাংক সরকারি, বেসরকারি ও সরকারি বেসরকারি মালিকানায় হয়ে থাকে, অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় হয়ে থাকে। সংখ্যা। একটি দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে, অনেক বেশি বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে।
আমাদের দেশে মনে হয় 60টার মতো বাণিজ্যিক ব্যাংক আছে, কিন্তু একটা দেশে একটা মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, দুইটা কেন্দ্রীয় ব্যাংক থাকে না। আমাদের দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, তোমরা জানো। সেই কেন্দ্রীয় ব্যাংকটা আমরা বাংলাদেশ ব্যাংক হিসেবে চিনি। আমি ছবিও তোমাদেরকে প্রথম দিকে দেখিয়েছি। নোট প্রচলন। বাণিজ্যিক ব্যাংক নোট ও মুদ্রার প্রচারে সাহায্য করে থাকে। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক এককভাবে দেশের নোট প্রচলন করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নোটটা প্রচলন করে, বাণিজ্যিক ব্যাংক সেটা প্রচারে সাহায্য করে। নিকাশ ঘর। বাণিজ্যিক ব্যাংক নিকাশ ঘর পরিচালনা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক লেনদেন নিষ্পত্তির জন্য নিকাশ ঘর পরিচালনা করে থাকে। বৈদেশিক মুদ্রা। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকে। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে। হিসাব দাখিল। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট প্রতি সপ্তাহে বাধ্যতামূলকভাবে বিভিন্ন হিসাব বিবরণ পেশ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট তার হিসাব পেশ করে। এখন প্রতিদিন হিসাব পেশ করতে হয়। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক বছরের শেষে হিসাব বিবরণী সরকারের নিকট পেশ করে। কেন্দ্রীয় ব্যাংক করে বছরে একবার, সেটা সরকারের নিকট, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতি সপ্তাহে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট হিসাব বিবরণ পেশ করে। কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম তোমরা এরই মধ্যে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম জানো, যেটা বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত, ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে প্রধান কার্যালয়। তাছাড়াও 10টি কার্যালয় আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে। আমাদের ময়মনসিংহে একটা কার্যালয় আছে। জাপান। জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ জাপান। ইতালি। ইতালির কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইতালি। নরওয়ে। ব্যাংক অফ নরওয়ে। স্পেন। স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ স্পেন। বাংলাদেশ। তোমরা জানো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। ভারত। নামটা মনে রাখবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমি আবার বলছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পাকিস্তান। টেস্ট ব্যাংক অফ পাকিস্তান। শ্রীলঙ্কা। সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের নাম। মায়ানমার। মায়ানমার ব্যাংক। বাংলাদেশেরটা যেরকম বাংলাদেশ ব্যাংক, মায়ানমারেরটা হচ্ছে মায়ানমার ব্যাংক। চীন। পিপলস ব্যাংক অফ চায়না। সিঙ্গাপুর। মনিটরি অথরিটি অফ সিঙ্গাপুর। সুইডেন। রিক্স ব্যাংক। সুইজারল্যান্ড। সুইস ন্যাশনাল ব্যাংক। যুক্তরাজ্য। ব্যাংক অফ লন্ডন।
তাহলে এখানে বেশ কয়েকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম তোমাদের সামনে উপস্থাপন করলাম। পৃথিবীর সবগুলা দেশে একটা করে, প্রত্যেকটা দেশেরই একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে। তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, লেখাপড়া ঠিকমতো চালিয়ে যাও। তোমাদের সবাইকে ধন্যবাদ।